হয়ে গেছে যে কেউ নিলামের তুললেও নিতে চাইবে না, আমরা বলে তাই নিচ্ছি। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে 1,90,000 কোটি টাকা স্টেট ডেপ্ট নিয়ে আপনি কিভাবে রাজ্যকে পরিচালনা করবেন, আপনার কাছে কি পরিকল্পনা আছে? উত্তরে সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, বউ আর ব্যবসা নিয়ে আগাম কাউকে কিছু বলতে নেই। রাজ্য কেন দেশের কোনো অর্থনীতিবিদ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের যে গূঢ় তত্ত্ব সেটা বুঝে উঠতে পারেননি। কিন্তু দীর্ঘদিন সরকার চালানোর পর আমরা দেখছি পশ্চিমবঙ্গ প্রায় এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। রাজ্যের থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে। কার্যত ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, এটা এস্টাবলিশ হয়ে গেছে। দেউচা পাচামিকে কেন্দ্র করে ব্যাপক শিল্পায়নের যে স্বপ্ন, দেউচা পাচামিতে কি হচ্ছে আজ পর্যন্ত কারোর জানা নেই। মুখ্যমন্ত্রীর একটার পর একটা শিল্প সম্মেলনে যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, তারাই তাদের পুঁজি সরিয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশ কিংবা উত্তরাখণ্ডে নিয়ে যাচ্ছেন। এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, লোয়ার জুডিশিয়ারিতে বিচারপতিদের বিচার চালিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত অসুবিধা, বিভিন্ন বন্ধা জমির আশেপাশে আরবান ইনফ্রাস্ট্রাকচারের অভাব থাকার কারণে এবং সর্বোপরি এক্সটর্শন, জোর করে টাকা আদায়ের কারণে আজকে পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্পপতি বিনিয়োগ করতে আসছেন না। এমএসএমইরও একটা নির্দিষ্ট স্যাচুরেশন পয়েন্ট আছে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা এমএসএমইতে 1 নম্বরে, কিন্তু এমএসএমইর 1 নম্বর আসলে সেটা আমাদের পুরো অর্থ ব্যবস্থার মধ্যে যোগদান কতটা সেটা সহজেই অনুমেয়। রাজ্যে কোনো বড় শিল্প সংস্থা না থাকার কারণে এখান থেকে মাইগ্রেন্ট লেবারের, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে। আমাদের রাজ্যের শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন স্কুল সার্ভিস থেকে শুরু করে কলেজ সার্ভিস পর্যন্ত চাকরি বিক্রি, একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে। অতীতে একটি বিশেষ ঘটনার দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, যে সারা ভারতবর্ষের একবার সংবাদ মাধ্যমে প্রথমে প্রচারিত হয়েছিল আমাদেরই একজন বাঙালি শিল্পপতি বিজন নাগ, তার কোম্পানি সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন, আইএফবি। তারা তাদের বোর্ড মিটিংয়ে প্রস্তাব করছেন এবং তাদের জেনারেল বডি মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের কাছে, শেয়ার হোল্ডারদের কাছে বলছেন যে এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরি চালাতে আমরা অসমর্থ। আমরা যেভাবে আমাদের শিকার টাকা দিতে হচ্ছে এবং যেভাবে একটার পর একটা ফ্যাক্টরিকে জোর করিয়ে গুন্ডাগর্দির মাধ্যমে বন্ধ করে দিতে হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে আর কোনো শিল্প চালাতে পারছি না। কিন্তু যেহেতু বহু মানুষ অন্যের সংস্থানের কারণে আমাদের সঙ্গে যুক্ত আছে, আমরা তাদের খিদাটাকেও ইগনোর করতে পারি না, তাই আমাদের বোর্ড স্যাংশন করুক আরও বেশি টাকা। দেখা যাচ্ছে আইএফবি ফান্ড থেকে 42 কোটি টাকা আমাদের যে বন্ডের হিসাব দিয়েছেন, এর যা এসেছে আজকে পাবলিক ডোমেনে আছে, সেখানে 42 কোটি টাকা দেয়া হয়েছে আইএফবি থেকে। এই সরকার, তৃণমূল কংগ্রেসকে এই সরকার মদ কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছে, মানে অন্তত বন্ডের হিসাব যা বলছে 87.35 কোটি টাকা। সঞ্জীব গোয়েঙ্কার বিভিন্ন কোম্পানি মিলিয়ে বন্ড থেকে তারা পেয়েছেন 449 কোটি টাকা। অর্থাৎ একতরফা বিদ্যুতের দাম বেড়ে চলেছে এবং সেই মুনাফাকে সুন্দরভাবে, মসৃণভাবে তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে বদান্যতার প্রয়োজন সেটা তারা দেখাচ্ছেন। এখন প্রশ্ন উঠতে পারে, বিজেপি 6,000 কোটি টাকা সবচেয়ে ওপরে বিজেপি আছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী মিলিয়ে বিজেপির রাজ্যে সরকার পরিচালনার ক্ষমতায় আছে 18 জায়গায়। কেন্দ্রের সরকার বিজেপির চলছে, বিজেপি 6,000 কোটি, আর তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 1600 কোটি। এতে নিঃসন্দেহে আমি আমার পার্টির নেতৃত্বের কাছে অবশ্যই প্রশ্ন রাখবো, আমরা তাহলে চূড়ান্ত ব্যর্থ, তৃণমূল আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ তৃণমূল যদি একটা রাজ্যে ক্ষমতায় থেকে 1600 করতে পারে,
তাহলে এটা বিজেপির সার্বিক ব্যর্থতা যে 18 জায়গায় ক্ষমতা এবং দেশের সরকার চালিয়ে 6000-এ বিজেপি থেমে গেছে। যে যাই বিতর্ক আনুক না কেন, এই বিতর্কের কোনো পুরো উত্তর প্রত্যেকের কাছেই নেই, এটা জানা বন্ডের। আমরা স্বচ্ছতা চাই, প্রভিট ইন পাবলিক লাইফ। আমরা যে কোনো মূল্যে রাজনীতিতে কালো টাকার ব্যবহার যাতে কম হয়, একটা সমান্তরাল অর্থনীতি যাতে দেশের মধ্যে না চলে, সেটাকে রুখতে আমরা বদ্ধপরিকর। এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেসের প্রতিনিয়ত বঞ্চনার অভিযোগ, প্রতিনিয়ত ইডি সিবিআই কে দিয়ে বিজেপি হতাশ, বিজেপি ভীত, নরেন্দ্র মোদী বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট করেছে, এই ধরনের বিবৃতি দিয়ে আমার মনে হচ্ছে মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ বদ্ধপরিকর, যেই প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেবার বিরুদ্ধে এবং সর্বোপরি মানুষের মত প্রকাশের অধিকারকে রক্তাক্ত করে দেওয়ার বিরুদ্ধে আজকে তারা যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু যা ধীরে ধীরে এগিয়ে চলেছে, সেটা থেকে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে পারবে না। ধন্যবাদ। তারপর বলছি, ইলেকট্রাল বন্ড নিয়ে যেটা আপনি বললেন, ওদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা কিছু জানতেন না। তৃণমূল কংগ্রেসের একটা ড্রপ বক্স ফেলা ছিল, সেই ড্রপ বক্সে কে কে টাকা দিয়েছে তো আমাদের পক্ষে জানার কথা না। উন্নয়নের দিকে টাকা দিয়েছে, উন্নয়নের দিকে টাকা দিচ্ছে একটা সারা দেশের সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায়। আমি বিশেষ টেকনিক্যাল কারণে নাম বলছি না, প্রত্যেকটি বাণিজ্যিক সংবাদপত্রের প্রথম পাতায় খবর হয়ে গেল। আইএফবির ঘটনাকে কেন্দ্র করে তো আজকে নয়, বছরখানেক আগে খবর হয়ে গেল, আর তৃণমূল কংগ্রেস জানতো না। এত বড় সৌভাগ্যবান রাজনৈতিক দল ভারতবর্ষে এর আগে তৈরি হয়েছে, কিছু না বলতেই একদম বাক্সে টাকা ফেলে দিয়ে চলে যাচ্ছে 450 কোটি টাকা। এ কি পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ? শমীকবাবু, যে প্রশ্ন উঠছে তাতে তৃণমূলের তরফে একপাশে যখন বলা হচ্ছে, শুনুন, আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। আপনারা যদি দেখেন 87 কোটি টাকার বেশি এসেছে মানে মদ কোম্পানি থেকে, আবগারি থেকে, মানে সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 কোটি। আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি। আপনি লটারি হিসাবটা দেখুন, ডেইলি লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। শহর উপকণ্ঠের মানুষ যারা দিনমজুর আছেন, দৈনন্দিন যারা দিন আনা দিন খাওয়া যে মানুষ, তারা এই লটারির উপর নির্ভরশীল, এবং এই লটারি সর্বশান্ত করছে কিছু মানুষকে। এই নিয়ে বহু মানুষ জাগরণের চেষ্টা করছে, মানুষকে সচেতন করবার চেষ্টা করছে, কিন্তু এতে লটারি তৃণমূলের লটারি, এই যে ডেলি লটারি, তার থেকে তৃণমূল কংগ্রেস কি রোজগার পেয়েছে সেটা বন্ডে দেখা যাচ্ছে। নিজে ভাগ্য ভালো থাকায় ড্রপ বক্সে টাকা পড়ে গিয়েছে তৃণমূলের, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইডি সিবিআই থাকায় বিজেপি কিন্তু চমকে ধমকে এই 6000 কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। আমরা তো বললাম আমরা ব্যর্থ। একটা রাজ্যে ক্ষমতায় থেকে তৃণমূল 1600 কোটি আর বিজেপি 18টা রাজ্যে সরকার পরিচালনার ছোঁয়া দিয়েও, এবং কেন্দ্রে সরকার চালিয়েও 6000 কোটি, এটা তো আমরা ব্যর্থ বলছি। তো আমাদের যারা ফান্ড ম্যানেজার আছে তাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে যে কি করে এরকম শুধু বাক্স রেখে কি করে টাকা ফেলে দেওয়া যায়। শিল্প, এ রাজ্যে যে তিনটি প্রধান শক্তি ভোটে লড়াই করছে, একদিকে আপনারা, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে এখনো পর্যন্ত যা খবর তাতে বাম কংগ্রেস, তারা জোটবদ্ধভাবে লড়ছে। বামেরা ইলেকট্রাল বন্ডে তারা শুরু থেকে তারা কোনো পয়সা নেননি। জাতীয় কংগ্রেস 1500 কোটি নিয়েছেন, তৃণমূল কংগ্রেস 1600 কোটি নিয়েছেন, বিজেপির ক্ষেত্রে 6000 কোটি করে। দেখুন বামপন্থীদের ঘোষিত ইলেকট্রাল বন্ডের কোনো প্রভাব এই নির্বাচনে পড়তে চলেছে বলে আপনারা মনে করছেন? দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন যেটা হচ্ছে সেখানে সর্বভারতীয় ইস্যুর বাইরেও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। আপনি যে তালিকা বললেন কংগ্রেস 1500 কোটি আর সিপিআইএম এর কোনো টাকা নেই, তাহলে সিপিআইএম এর এই বিপুল অর্থ যে তৈরি হয়েছে, এটা শুধুমাত্র ওই লেভি আর কৌটো নাড়িয়ে আর 1 টাকা 2 টাকার কুপন বিক্রি করে এত বড় পার্টির প্রপার্টি করা যায় না, আর ওভাবে কোনো রাজনৈতিক দল চালানো যায় না। রাজনৈতিক দল চাঁদা তোলে না, টাকা নেয় না, এটা হতে পারে না, আমাদের ব্যবস্থাই এটা। সুতরাং সেটা নিয়েছেন ওরা, ওই আর কি
মানে মৃৎপাত্রে তুলসী পত্র দিয়া যেটা হয় সেইভাবে নিয়েছে আর কি। আজকে চন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে, মন্ত্রী চন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে 42 লক্ষ টাকা পাওয়া গেল, ইডি নিয়ে বেরোলো। এ ছোট প্লেয়ার একদম। না না, উত্তর তো দেওয়ার নয়, সমস্ত টাকা সরে গেছে, ওটা কোনো টাকা বলেই মনে করেনি বলে হয়তো খাটের কোণে পড়েছিল, সেইটা পাওয়া গেছে। আর না হলে বলতে হবে চন্দ্রনাথ বাবু চন্দ্রালয় খুব একটা ভালো ব্যাট করতে পারেননি, একদম ছোট প্লেয়ার। তাহলে এই এরা 10%, 20%-এর এজেন্ট। কোথাকার টাকা সেটা দেখবার দায়িত্ব বিজেপির নয়, যারা তদন্তকারী সংস্থা তাদের। মহামৈত্রর বাড়িতে সিবিআই, কৃষ্ণনগরের পার্টি অফিসে লাগাতার অভিযান সিবিআই। দেখুন সিবিআই কিভাবে তদন্ত করবে, কোথায় তদন্ত করবে, কার বাড়ি গিয়ে তদন্ত করবে, কখন তদন্ত করবে, সেটা সম্পূর্ণ সিবিআই এর ব্যাপার। আমরা শুধু এটুকু জানি মহামৈত্র যেটা করেছেন সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। সেটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে মন্দির ভারতের সংসদ, তার গরিমা, তার প্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করেছে। এবং এথিক্স কমিটির সামনে মহামৈত্র যে বয়ান দিয়েছেন তাতে তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। স্বাভাবিকভাবেই এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে, সেখানে সিবিআই তদন্ত হচ্ছে। এবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতির খবর আমরা রাখি না। লোকপালের দিকে প্রশ্ন তুলছেন বহিষ্কৃত সাংসদ মহামৈত্র, যে লোকপাল তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে এফআইআর করা হচ্ছে তার নামে। এই লোকপালের দিকে প্রশ্ন তুলে দেওয়া একজন বহিষ্কৃত। আমি রাজনৈতিক কর্মী হিসেবে এবং বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকে শুধু এটুকুনি বলতে পারি, মহামৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ ছিল এথিক্স কমিটির সামনে দাঁড়িয়ে সেই অভিযোগে তিনি স্বীকার করেছেন, মানে তার বয়ানে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখান থেকে বেরিয়ে এসে কার্যত তিনি চ্যালেঞ্জ করছেন, কখনো কমিটিকে চ্যালেঞ্জ করছেন, কখনো স্পিকারকে চ্যালেঞ্জ করছেন, কখনো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন। আজকে লোকপালের বিরুদ্ধে অভিযোগ করার সময় আমরা মনে করতে এটাই বলা উচিত যে লোকপালের ওপরেও কেউ আছে, কেউ না কেউ কোনো না কোনো জায়গায় অ্যাকাউন্টেবল এবং অ্যান্সারেবল। তো সেই জায়গায় তিনি করা নাড়ুন। কোনো মহিলার বিরুদ্ধে, কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের চলাকালীন তাকে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে হেনস্থা করার মতো দুর্দিন এখনো পর্যন্ত বিজেপির আসেনি। স্বরূপের বাড়ি থেকে আইটি রেড করলো, বেরিয়ে গেল, কিছু পেল না, তলব করেছে 72 ঘন্টা ধরে তল্লাশি চলবে। এবং তার দাদা গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস বলছেন রাজনৈতিক ভাবে না পেরে টার্গেট করে প্রতিহিংসা করা হচ্ছে। প্রার্থী নন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাও প্রতিহিংসা আপনাদের। দেখুন, ইনকাম ট্যাক্স সারা বছর ধরে প্রায় প্রতিদিন প্রতি মাসে কোনো না কোনো জায়গায় তাদের রেড চালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তিনি আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টারের ভাই এবং একজন কাউন্সিলর, নির্বাচিত জনপ্রতিনিধি তার স্বামী এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, এবং বেশ কিছু জায়গায় তিনি নামে বা বেনামে কোনো কোনো সংগঠনকে পরিচালনা করেন, সেজন্য তার বাড়িতে 72 ঘন্টার লাগাতার রেড নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনি কি মনে করেন 72 ঘন্টা ওখানে ইডি বসে ওনার সঙ্গে ওই ইকির মিকির চামচিকির খেলছিল কিংবা লুডো খেলছিল? এরকম কি ইনকাম ট্যাক্সের হাতে সময় ছিল? কি হয়েছে ভেতরে আমরা তো জানি না, কি নথি পেয়েছে, তার কাছে কি জানতে চেয়েছে সেটা জানি না। উনি বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, আমরা বলছি এটা একটা তদন্তের প্রক্রিয়া। যদি কারোর মনে হয় প্রতিহিংসা, তার জন্য আদালতের দরজা খোলা। আর আদালতটা তো তৃণমূল কংগ্রেস খুব ভালো চেনে। মানুষের দেয় করের টাকা খরচা করে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, প্রায় 25 লাখই উকিল দাঁড় করিয়ে সুপ্রিম কোর্ট, প্রতিবারই তো তারা যায় এবং নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই তিরস্কৃত এবং পরাজিত হয়ে আবার ঘরে চলে আসে। আপনাদের একাধিক নেতারা, আপনাদের গুরুত্বপূর্ণ রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, তারা বিভিন্ন সময় এই ক্যাবিনেট মিনিস্টারকে বা তার ভাইকে মধু কৈটক বা নানান শব্দ দিয়ে, নানান উপাধি দিয়ে অলঙ্কৃত করেছেন। আজ তাদের বাড়িতে আইটি রেড, সেটা কি তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে না? একটা অ্যাড করবো, এবং শাসক দল বলছে যে একইভাবে তৃণমূলের বিভিন্ন নেতার বাড়িতে যে ত্রিফলা অ্যাটাক করা হচ্ছে, অর্থাৎ সিবিআই, ইডি, আইটি, নির্বাচনের আগে, এটা রাজনৈতিকভাবে বিজেপি খেলছে। আমরা তো জানি পশ্চিমবঙ্গের মানুষের ওপরে একটাই ত্রিফলা অ্যাটাক হয়েছিল, সেটা হচ্ছে ত্রিফলা লাইট। তার যে খরচা, তার কি হিসাব এবং তার লুঠের গল্পটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মানুষের সামনে আসেনি।
এখন কে কখন রেড করবে, আসলে প্রত্যেকেই তো নানা গুণে গুণান্বিত, ফলে কখন কার বাড়িতে কোন এজেন্সি যাবে একটা নাম বললেই পরের দিন পৌঁছে যাচ্ছে, এগুলো সব কাকতালীয় ঘটনা। আর এরকম কোনো মধুকৈটব যেসব বললেন অত শুদ্ধ বাংলা আমার জানা নেই, বলতে পারবো না। যেখানে ইডি বা সিবিআই বহরমপুরে সিপিএম প্রার্থী দিল মোহাম্মদ সেলিম, বহরমপুরে সিপিএম এর প্রার্থী। মুর্শিদাবাদ তো বহরমপুর, এই মুর্শিদাবাদ। হ্যাঁ 21টি আসনে বামেরা প্রার্থী দিল 3 দফা মিলিয়ে, তাতে আজকে 4টি আসন দেওয়া হলো। তাৎপর্যপূর্ণ নাম মুর্শিদাবাদ, মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক। দেখুন, আমরা তো বিরোধী রাজনৈতিক দল করি। মোহাম্মদ সেলিম একজন বর্ষিয়ান নেতা, এর আগেও তিনি সাংসদ ছিলেন। আমি তো তাকে আর শুভেচ্ছা জানাতে পারি, কিন্তু অভিনন্দন বা তার শুভকামনা তো করতে পারি না। তবে এটুকু মনে করি উনি নির্বাচন লড়ুন, গরমে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, পাশেই কংগ্রেস আছে, দুজনে আলাপ আলোচনা করে লড়বেন। কিন্তু এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী দুজনেই দর্শক আসনে থাকবেন। এই নির্বাচন সরাসরি তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াইয়ের নির্বাচন। তৃতীয় পক্ষের তৃতীয় শক্তি নওশাদ সিদ্দিকী, তিনি এখনো স্পষ্ট করেননি ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন কিনা, কিন্তু এখনো সেই ডায়মন্ড হারবারে বাম কংগ্রেস কেউই প্রার্থী দেননি। অন্যান্য আসনে প্রার্থী ঘোষণা করলেও তারা আপাতত এই সিপিএম এবং কংগ্রেসের তালিকায় দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার ছাড় দেওয়া হচ্ছে। নওশাদ লড়বেন শেষ পেশ? দেখুন, নওশাদ ভালো ছেলে, প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনে জয়ী হয়েছিল এবং নির্বাচিত হবার পর বারবার সে আক্রান্ত হয়েছে, নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে আক্রান্ত হয়েছে, থানার সামনে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে জেলে থাকতে হয়েছে এবং সে একটা চ্যালেঞ্জ দিয়ে লড়ছে। কিন্তু তার রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। তবে নওশাদের জন্য এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকা সিপিআইএমের, বিশেষ করে অন্য পার্টির কথা বলছি, সিপিআইএমের, আমি আবার বলছি, প্রমোদ দাশগুপ্তের আবক্ষ মূর্তিটা দেখবেন, চোখটা ছলছল করছে। কি দল তৈরি করিয়েছিল, আমার কোথায় গেল? কিন্তু রাজ্যের মহা হেভিওয়েট কেন্দ্র এই যে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার আপনারা হেভিওয়েট মনে করছেন, তাই অভিষেক আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, এখন নতুন শব্দ এসছে, তিনি দলের উত্তরাধিকারী। এই দলের মালিকানা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তার কাছে যাবে, সেজন্য আপনারা মনে করছেন হেভিওয়েট। কিন্তু এটাও একবার দেখুন, গত লোকসভা নির্বাচনে একটি বিশেষ সম্প্রদায়ের কিছু জায়গা থেকে মাইকে অ্যানাউন্স করে কার্যত সমস্ত আরেক ধরনের মানুষকে বার করে দেওয়া হয়েছিল নির্বাচনের দিন পর্যন্ত। ওখানে আমাদের কর্মী খুন হয়েছে, বারবার আমাদের জেলা সভাপতি 4 বার আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীদের বাড়িতে আগুন লেগেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও লেগেছে। তাই ওখানে নির্বাচনটা কে লড়বেন, কিভাবে লড়বেন আমাদের জানা নেই। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবারে বিজেপির প্রার্থী দিল্লি যাবেন। হ্যাঁ, কিন্তু তিনি এখনো পর্যন্ত তো সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর মতো বিজেপিও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো না। ডায়মন্ড হারবারের দিকে রাজ্যের বিভিন্ন মানুষের কৌতূহল থাকলেও একা প্রার্থী হয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হচ্ছে বিজেপি কর্মীদের থেকে এবং বিজেপি দলের থেকে, রাজ্যের থেকে, মানে বিজেপির সম্পর্কে সাংবাদিক শুধু নয়, বিরোধী রাজনৈতিক দলেরা বিজেপিকে নিয়ে একটু বেশি উদ্গ্রীব হয়ে পড়েছে। আমরা ঠিক আছি, আমাদের 365 দিনের পার্টি, আমাদের কাজকর্ম চলছে, আমাদের প্রার্থী নিমিত্ত মাত্র, এসে খালি শুধু বসবে। 540 আসনে প্রার্থী নরেন্দ্র মোদী। এই নির্বাচনে একজন প্রার্থী প্রাসঙ্গিক, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব। এই নির্বাচন স্থিতিশীল সরকার, অর্থনীতির নির্বাচন, নির্ণায়ক সরকারের নির্বাচন এবং সর্বোপরি স্থায়ী সরকারের নির্বাচন। মানুষ সেটা জানে। যেখানেই ধারা বসাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে তৃণমূল যোগ, এবার এই তৃণমূল যোগ রয়েছে সেখানে। এছাড়া কলকাতার যে অবৈধ নির্মাণ কেলেঙ্কারিতে কি সিবিআই তদন্ত শুরু করতে পারে, এরকম একটা মনে করে কি এখন কলকাতা পুরসভা এবং লালবাজার তদন্ত দেখাচ্ছে বলে মনে হয়? এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন কোনো দপ্তর নেই যেই দপ্তরে কোনো দুর্নীতির ছোঁয়া নেই। সুতরাং যদি তদন্ত করতে হয় সিবিআইকে দিয়ে, এত অফিসার সিবিআই এর কাছে নেই, ইডির কাছে নেই। গোটা সিবিআই এর ইডির দফতরটাকে তুলে এনে কলকাতায় বসিয়ে দিলে তবেই তদন্ত করা সম্ভব। আর নির্বাচনের মধ্যে কত তদন্ত হবে? তৃণমূল কংগ্রেসের যেখানে পৌঁছবেন সেখানেই ইডি সিবিআই যেখানেই পৌঁছচ্ছে, খালি হাতে কোনো জায়গায় ফিরছে না। প্রতিহিংসার যাই তত্ত্ব বলুন না, সে চন্দ্রনাথ সিনহার বাড়িতে 40 আর ওদিকে অপার আছে 50 কোটি। নিজেদের মধ্যে কম্পিটিশন চলেছে, খালি হাতে ফিরবে না।
শেষ করো। তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। তিনি প্রচারে গিয়ে বলেছেন রাতের বেলা আমায় টেলিভিশনে দেখবেন, হ্যাঁ। সকালবেলা আমি আপনাদের সঙ্গে থাকবো, মানে আপনাদের সঙ্গে থাকবো, রাতের বেলা আমাকে টেলিভিশনে। শতাব্দী রিপিটেশন, কি বলবেন? শতাব্দী এই কথাই বলেছিলেন আর কি। মানে দেখুন, উনি রাজনীতিতে ওনার ল্যাটারাল এন্ট্রি হয়েছে, উনি কিছু বলবেন, সব কথায় প্রতিবাদ করলে হবে না। উনি নির্বাচনটা লড়ুন, ওনার আরও রসদ সংগ্রহ হবে, মানুষের জীবনকে অনেক কাছ থেকে দেখতে পাবেন, তারপরে ঠিক সময়ে লকেট ওখান থেকে দিল্লি চলে যাবে। উনি আবার ওনার যে জায়গা আছেন, ওনার কাঙ্ক্ষিত এবং যেখানে উনি স্বচ্ছন্দ, সেখানে ফিরে যাবেন। গার্ডেন ব্রিজ কাণ্ডে হুম। মেয়র ইনকোয়ারি কমিটি গঠন করলেন, মেয়র নিজেই চেয়ারম্যান। হ্যাঁ, ইনকোয়ারি কমিটি গঠন করলেন এতদিন বাদে, হ্যাঁ। বেআইনি নির্মাণ। কারোর উপর ভরসা রাখতে পারছে না মেয়র, কারোর উপরে ভরসা রাখতে পারছে না, নিজেই প্রশ্ন লিখছে, নিজেই উত্তর লিখছে, এরপরে নিজেই মার্কস বসিয়ে দেবে। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, চমৎকার। এই না হলে তৃণমূল। কমিটি কি করবে? হ্যাঁ, কমিটি যেটা করবে, কমিটি প্রমোটাররা যারা বাড়ি জমি জমা লুটপাট করেছে তাদের ফেভারে রিপোর্ট দেবে, কারণ তাদের নিয়েই তো তৃণমূল। একজন নেতা বলেছিলেন না, তিনি আবার ফিরহাদ হাকিমের খুব ঘনিষ্ঠ, কিছুদিনের জন্য আমাদের দলে বেড়াতে এসেছিলেন। উনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে দলটাই উঠে যাবে, সরকারই চলে যাবে। আবার উনি দাঁড়িয়ে আরেক বিধায়কের বিরুদ্ধে বলেছিলেন, এই বিধাননগরের বিধায়কের বিরুদ্ধে, যে নয়নজলিতে উনি মাটি বুঝিয়ে কনস্ট্রাকশন করছেন। আমি বলেছিলাম এই নয়নজলি দেখলেই তৃণমূলের মৃতঞ্জলি, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে কনস্ট্রাকশনই হয়েছে। সেই নয়নজলিকে না এই বিধায়ক উদ্ধার করতে পেরেছেন, না ওই বিধায়ক তার কাজ বন্ধ রেখেছেন। সমিত 2021 সালের শেষ কথা। বিধানসভার পরে হুম। দলের কর্মীদেরই একাংশ তারা দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন, সেটা প্রকাশ্যে হোক, তাদের আচরণে বুঝিয়ে দেওয়া হোক, বা সোশ্যাল মিডিয়া। স্বপ্নভঙ্গের পরে তাদের যেটা আচরণ, আপনারা বলেছিলেন যেটা কাঙ্ক্ষিত নয়, অনেকে আবেগতাড়িত হয়ে করছে, দল পাশে রয়েছে। কিন্তু এবারে আবার 2024-এর এই প্রার্থী ঘোষণা যখন আপনাদের পূর্ণাঙ্গ হয়নি, তার আগে সেফ বেঙ্গল বিজেপি, যারা অনেকদিন আগে থেকেই তাদের আপনাদের অস্বস্তিতে রেখেছে, তাদের বক্তব্য হচ্ছে যে একাধিক লোকসভা আসন, যেমন কৃষ্ণনগর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, শ্রীরামপুর, সমস্ত আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা আপনাদের জগৎ প্রকাশ নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের জানানো হয়েছে আজ যে বাংলাকে তারা বাঁচায়। দেখুন, বিজেপি একটা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, খোলা হাওয়া আছে। আপনি যদি জনসংঘের সঙ্গে বা 80-র দশকের প্রথমের বিজেপির সঙ্গে আজকের বিজেপি তুলনা করেন, বা আজকের রাজনৈতিক সংস্কৃতি তুলনা করেন, ভুল হবে। আমাদের দলে অনেক কিছুই কাঙ্ক্ষিত নয় হচ্ছে, অনভিপ্রেত ঘটনা ঘটছে, কিন্তু মনে রাখতে হবে তারপরেও একটা শেষ কথা, সেটা হচ্ছে সংগঠিত দলের শর্ত, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, পার্টির কর্মসূচির বা পার্টির গঠনতন্ত্রের গোপনীয়তা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। এবং সেখানে পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কাউকে কোনোভাবে বিজেপিকে বাঁচাতে হবে না। বিজেপি বেঁচে ছিল, দুটো সদস্য যেদিন ছিল সেদিনও ছিল, আজও আছে 303-এ, মানে মোর পেনিট্রেটিং 303 এটা দিয়েছিল, এরপরে আবার আসছে 400 পার। তৃণমূলের আক্রমণের যে অভিমুখ, সেটা তো কোথাও আপনাদের দলের কর্মীরাই বলছেন। লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারীকে তৃণমূল বলে, আক্রমণ করে। হ্যাঁ, লোডশেডিং বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে কথা বলে, কারণ শুভেন্দুর নেতা, ন্যাচারাল লিডার, শুভেন্দুর প্রতিষ্ঠা আছে, গ্রহণযোগ্যতা আছে। শুভেন্দুকে বারবার এই কথা বলে তো আমরা বলেছি তো, যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক স্নায়ুরোগে আক্রান্ত হয়েছে, ওর কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা শোবার সময় মানে একটা সন্দেশ মুখে দিয়ে শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে শুয়ে পড়ে, আবার দুপুর 5টাখানে ঘুম পড়ে, আবার শুভেন্দু। দলের কর্মীদেরও কি একই সিদ্ধান্ত? বিজেপি কর্মীদেরও কি একই বেঙ্গল বিজেপি, হ্যাঁ। এদের ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের সুর, কাদের? তৃণমূল নেতৃত্বের সুরে। আমি যদি ওর মধ্যে ভুল করে বিজেপির কেউ কর্মী থেকেও থাকেন দায়িত্বশীল, আমি আমার পার্টির দলের সহকর্মীর সঙ্গে কোনো মন্তব্য করতে পারবো না। পার্টি যাকে প্রার্থী দেবে, পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে এই পার্টিতে কিছু হয় না। সবাইকে তাহলে নতুন করে পার্টি শৃঙ্খলা শিখতে হয়।
ধন্যবাদ, আজকের মতো শেষ। কারণ আমার অন্য কাজ আছে। কেজরিওয়াল মমতা বলেন সিএএ চালু হলে সংখ্যালঘুদের ভিটেমাটি ছাড়া হবে। মমতার দলের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি হিন্দু উদ্বাস্তুদের বিরোধিতা করছেন। উনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন উনি হিন্দু উদ্বাস্তুদের পক্ষে, নমশূদ্রদের পক্ষে, মতুয়াদের পক্ষে, যারা নাগরিকত্বের দাবি করেছেন দীর্ঘদিন ধরে তাদের পক্ষে আছেন কিনা। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে সকালে জয়মা কালী, দুপুরে বজরংবলী, আর রাত্রিবেলা হাত মাথার ওপরে তুলে আল্লাহ ভোট দে আলী রে আলী। এই ধর্মনিরপেক্ষতার তত্ত্ব পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি এবং করবে না, প্রত্যাখ্যান করছে। তাহলে কি তৃণমূল ভোট প্রচার করছে আরে নাকি ধুর। সাম্প্রদায়িক বিদ্বেষ? তৃণমূলের রাজনীতি তো বিভাজনের রাজনীতি, ডিভাইসিভ পলিটিক্স, আর বিজেপির রাজনীতি নির্ণায়ক রাজনীতি, ডিসাইসিভ পলিটিক্স। সুতরাং সংঘাত হবেই। কেজরিওয়াল কি গান্ধীগিরি করছেন? কারণ জেল থেকে বলছেন কোন জেলই আমায় বেশি দিন আটকে রাখতে পারবে না, এবং দলীয় কর্মী সমর্থকদের বলছেন যে আমার এই গ্রেফতারের জন্য কোনো বিজেপি কর্মীর উপর যেন কোনো ঘৃণা বর্ষণ। আরে কেজরিওয়াল তো আজকে সেই গব্বর সিং এর ভাষায় কথা বলছেন। 2013 সালে কেজরিওয়াল বলেছিলেন সমস্ত রাজনীতিবিদ চোর। কেজরিওয়াল বলেছিলেন সোনিয়া গান্ধী চোর। কেজরিওয়াল গ্রেপ্তার করার দাবি তুলেছিলেন সোনিয়া গান্ধী, ডক্টর মনমোহন সিং, প্রণব মুখার্জি এবং সবচেয়ে বড় চোর রবার্ট ভাটরা, লালু প্রসাদ যাদব। তাদের গ্রেপ্তারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এই রাজনীতিকে পরিচ্ছন্ন করবার জন্যই আমি রাজনীতিতে আসছি, সেই জন্য ঝাঁটা হাতে নেমে পড়েছেন। এরপরে দাঁড়িয়ে কংগ্রেস গোয়ার নির্বাচনের পরে বলল যে কেজরিওয়াল চোর, কেজরিওয়াল 100 কোটি টাকা নিয়েছে, এই এক্সাইজ পলিসিকে চেঞ্জ করে সেই টাকা কংগ্রেসকে হারাবার জন্য গোয়ায় ব্যবহার করেছে। কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় পর্যন্ত পৌঁছে গেল, তৃণমূলকে বলল বিজেপির দালাল। এই কেজরিওয়ালকে নিয়ে আজকে সবাই বলে কেজরিওয়ালের যে গুরু, সেই কেজরিওয়ালকে ত্যাগ করেছে। কারণ ওর প্রথম গান্ধীবাদী লোক, প্রথমেই চিনতে পেরেছে যে জিনিস অন্য। হ্যাঁ, হাতির দাঁত একটা, খাবার অন্য একটা। ও দেখা গেছে সবাই সৎ বেরিয়ে পড়েছিল মাথায় একটা টুপি পরে, দেখতে পেলেন তো প্রকৃত চরিত্র কি। দাদা একটা শেষ আর 4টে কোর্টে কেজরিওয়ালকে রিজেক্ট করেছে। 4টে কোর্টে কেজরিওয়ালের আবেদন রিজেক্ট করা হয়েছে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে দলীয় দুর্নীতির অভিযোগে এবার প্রধানকেও গ্রেফতার করা যাবে আর্থিক তছরূপ আইনের দ্বারা 70-এর এখতিয়ার বৃদ্ধি। এই যে আবগারি দুর্নীতির ঘটনায় যেরকম কেজরিওয়ালকে গ্রেফতার করা হচ্ছে, তাহলে কি বাংলায় যে দুর্নীতি হয়েছে তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে গ্রেপ্তার করবে এ দাবি, এ তো আমরা এখনো কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে দুর্নীতি আছে। আসলে দুর্নীতি সবসময় ব্যক্তির ওপরে নির্ভর করে না, একটা ব্যবস্থার উপরে নির্ভর করে। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে, একটা কর্মসূচির বিরুদ্ধে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। সুপ্রিম কোর্টের উপাচার্য নিয়োগের যে নির্দেশিকা, তার নিয়ে অ্যাটর্নি জেনারেলকে বৈঠক করতে বলা হয়েছিল, তিনি এসে বৈঠকও করেছেন। তিনি যখন কলকাতায় এসেছিলেন তখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যা কিছু আটকে রয়েছে উপাচার্য নিয়োগ, সবটাই রাজ্যপালের সদিচ্ছা না থাকাতে বৈঠকগুলো নিষ্ফলা হয়ে যাচ্ছে। উনি চাইছেন উনি একা সবকিছু চালাবেন, এটা হতে পারে। দেখুন, উপাচার্যের সঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে আমরা কোনো মন্তব্য করতে রাজি নই। আচার্যের ওখানে তাদের অম্লমধুর দুষ্টু মিষ্টি সম্পর্ক একটা আছে। কখনো হাতে খড়ি দিচ্ছেন, কখনো তিরস্কার করছেন, কখনো আবার গিয়ে গান গেয়ে চলে আসছেন, কখনো কবিতা বলছেন। এই কখন ভালোবাসা, কখন বিচ্ছেদ, কখন প্রেম, কখন বিরহ, এর মধ্যে আমরা ঢুকতে চাইছি না। আমরা মনে করি তৃণমূলের যে নীতি সেটা হচ্ছে ইউজিসি বিরোধী। তৃণমূল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রতিষ্ঠিত বা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তাদের অবস্থান সেটার পরিপন্থী, এবং তাদের এই অবস্থানের কারণে ভারতের সংবিধান মূল ধারাগুলো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যিনি কাস্টাডিয়ান আছেন তিনি তার বক্তব্য রেখেছেন। আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা চাই স্কুল শিক্ষারও যেরকম নিজস্ব ছন্দে ফেরা উচিত, সেখানেও যেমন প্রতারিত হয়েছে যাদের মেধা তাদের বিচার পাওয়া উচিত, একইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে যা বানিয়েছে তৃণমূল কংগ্রেস সেখান থেকেও মুক্তির প্রয়োজন আছে। এটা আমাদের আবার কি বাড়ি ভেঙে পড়ার পর একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি যে ঢুকে যাচ্ছে বিভিন্ন কার্নিশ জালনা, সেই ছবির সামনে এসেছিল।
28 তারিখ, গত 28 তারিখ কলকাতা পুরসভা তাদের নোটিশ সার্ভ করে। তারপরে জানা যায় 2023-এর জুলাই মাসে এই বাড়িগুলিকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তাদের শুনানি হয়েছিল এবং সেই শুনানির 8 মাস পরও দেখা গেল আবার নোটিশ সার্ভ করতে হচ্ছে, মাঝে বাড়ি ভেঙে 11 জন মারা গেল। কলকাতা পুরসভা এদিকে এতদিন বলছে আমরা কিছু জানি না। কলকাতা পুরসভা কি বলছে সংবাদ মাধ্যমে প্রতিদিন কি সম্প্রচারিত হচ্ছে এটা নিয়ে মানুষের খুব একটা কিছু যায় আসে না, কারণ যারা ওই অঞ্চলের বাসিন্দা সেখানে জানে যে সেখানে আইনের শাসন বলে কিছু নেই এবং যা হচ্ছে সেটা কর্পোরেশনের মদতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বদান্যতায় হচ্ছে, তাদের নির্দেশে হচ্ছে এবং সেখানে যদি কেউ প্রতিবাদ করেন তার প্রাণনাশের অবস্থা চলে যাবে। সুতরাং কতবার কে কাকে ডেকেছে আর কে কাকে ডাকেনি, আর ওই পাশাপাশি বাড়ি থাকলে জানলা দিয়ে কথাবার্তা বলতে বেশি সুবিধা হয়তো। তৃণমূল তো একটা সংঘবদ্ধতায় বিশ্বাস করে, সেইটাই করেছে। অধীর রঞ্জন চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন অধীর ঘরে আসুন বহরমপুরে লড়তে, আমি আপনাকে হারাবো। কে কাকে বলছেন? কে বলছেন? কে কাকে? অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ডাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর জন্য, আর তৃণমূল বলছে অধীর রঞ্জন চৌধুরীকে আমরা ডাকছি ডায়মন্ড হারবারে আসুন লড়াই করার জন্য। একে অন্যের গড়ে আরেক দলের কার্যত রাজ্যের প্রধান। আরে এখানে একে অন্যকে ডাকছেন, দিল্লিতে দেখা যাচ্ছে সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধীকে ডাকছে, বলে চলো কেজরির পাশে গিয়ে দাঁড়াই, যে কোনো মূল্যে লুট আটকাই, আমরা দুর্নীতির একটা আইন সিদ্ধ প্রতিষ্ঠা চাই। আমরা কোন দিকে যাব? একটা ঘোষণা মানে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যে প্যারাডাইম শিফট হয়ে গেছে এবং নতুন ভারতবর্ষ, আধুনিক ভারতবর্ষ, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা আজকের যে ভারতবর্ষের কে শক্তিশালী এবং সমৃদ্ধ ভারতবর্ষ গড়ার লক্ষ্যে বহু মানুষ, সমাজের ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন স্তরের মানুষ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন, বিজেপিতে যোগদান করছেন। তারা বিভিন্ন সময়ে অন্যান্য রাজনৈতিক দল করেছেন, নীতি বা মতাদর্শগতভাবে একদম সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকাও রাজনৈতিক দলের কর্মীরা যোগ দিচ্ছেন। আমাদের মধ্যে আজকে আমাদের এখানের বর্ষীয়ান নেতা দীর্ঘদিনের, আপনারা সবাই চেনেন, প্রতাপ ব্যানার্জি এখানে উপস্থিত আছেন। প্রতাপদার হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করছেন। দীর্ঘদিনের বামপন্থী কর্মী, সিপিআইএমের কর্পোরেশনের, আমাদের বিধাননগর কর্পোরেশনের প্রার্থী ছিলেন এবং এছাড়াও শিক্ষক সংগঠনের সঙ্গে এবং আরও সিপিআইএমের বহু শাখা সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ওফেলিয়া সিনহা, উনি আজকে আমাদের প্রতাপদার থেকে পতাকা নিয়ে দলে যোগদান করছেন। পেশায় শিক্ষিকা, ব্যারাকপুরের স্কুল শিক্ষক এবং সিপিআইএমের সঙ্গে দীর্ঘদিন। আমার সাইজটা ছোট তো মুখটা ঢেকে দিও, ঠিক আছে? সুগন্ধ স্লোগান দিয়ে দাও, স্লোগান দে। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ, স্লোগান যদি বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। শেষ পর্যন্ত স্লোগান দিয়ে আছে। ঠিক আছে, আরে আমরা রামায়ণেও আছি, শেক্সপিয়ারেও আছি। ওফেলিয়া সিনহা, ওফেলিয়া সিনহা। তাল কাটছে।